2016 সালের জুলাই মাস সাউথ সুদানে ডিপ্লয় থাকা চাইনিজ পিস কিপিং ফোর্সের ওপর আচমকায় ওখানকার যে লোকাল মিলিশিয়া গ্রুপ তারা হামলা চালায়। কিন্তু আশ্চর্যজনকভাবে চীনের সেনাবাহিনী ওদের বিরুদ্ধে লড়াই করে সিভিলিয়ানদের বাঁচানোর বদলে নিজেদের পোস্ট ছেড়েই পালিয়ে যায়। Civic said Chinese peacekeepers had abandoned their posts in South Sudan in July instead of protecting civilians after coming under attack. আর স্বাভাবিকভাবেই এই ঘটনা গোটা বিশ্বের সামনে চাইনিজ আর্মিকে এক্সপোজ করে দেয়। যদিও চীনের কমিউনিস্ট পার্টি এটাকে পুরোপুরি অস্বীকার করে, কিন্তু এর ঠিক 4 মাস পর ইউনাইটেড নেশনসের রিপোর্টেও খোলাসা হয় যে হ্যাঁ, সত্যি সেদিন চীনের সৈনিকরা হামলার দরুন ভয়ে নিজেদের পোস্ট ছেড়েই পালিয়ে গিয়েছিল। আর বন্ধুরা, স্বাভাবিকভাবেই সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় সেনা এবং আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি মিলিটারি বাজেটে তৈরি চীনের এই সেনার এই অবস্থা গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়। কিন্তু এটা প্রথমবার নয়। 2020 সালে চাইনিজ আর্মি ভারতের লাদাখেও হামলা চালায়, আর এই হামলার দরুন তাইওয়ানের মিডিয়া একটা বিরাট বড় খোলাসা করে যে কিভাবে চাইনিজ সৈনিকদের জোর করে ভারতীয় সীমান্তে লড়তে পাঠানো হলে ওরা ওখানে কাঁদতে শুরু করে দেয়। আর এই রকমের একাধিক উদাহরণ রয়েছে যা প্রমাণ করে দেয় যে চীনের তরফ থেকে গোটা বিশ্বের সামনে যেভাবে নিজেদের শক্তি প্রদর্শন করে, আদতেও এই সব কিছু কি সত্যি নাকি কেবলমাত্র কমিউনিস্ট প্রোপাগান্ডা, এটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চাইনিজ আর্মির সবচেয়ে বড় সমস্যা হলো এটা কোনো দেশের আর্মি নয়, আর না চীনের সেনা নিজেদের দেশকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। চাইনিজ সেনা কেবলমাত্র কমিউনিস্ট পার্টি অফ চায়নার একটা পলিটিক্যাল উইং, যার উদ্দেশ্যই ছিল চীনের কমিউনিস্ট পার্টিকে রক্ষা করা, তা আবার নিজেদের লোকজনের হাত থেকে। আর এই কারণেই কিন্তু চাইনিজ আর্মির যে ট্রেনিং তার মোটামুটি 30 থেকে 40% কেবলমাত্র কমিউনিস্ট পার্টির যে আইডিওলজি সেটাকে শেখানোর জন্যই ব্যবহার করা হয়। এমনকি গোটা চাইনিজ আর্মির যত টপ লিডারশিপ রয়েছে, তা সে কমান্ডার থেকে শুরু করে আর্মি জেনারেল, প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি কোনো সৈনিক নয়, বরং কমিউনিস্ট পার্টির একজন ক্যাডার। আর প্যান্টাগনের রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র যারা কমিউনিস্ট পার্টির প্রতি খুবই লয়াল এবং হার্ডকোর কমিউনিস্ট আইডিওলজিকে ফলো করে, কেবলমাত্র তারাই সেনাতে কোনো বড় পদ পায়। মানে জাস্ট কল্পনা করুন, ভারতের কনটেক্সটে বললে আমাদের দেশে দুটো বড় পলিটিক্যাল পার্টি রয়েছে, একটা হলো বিজেপি আর একটা হলো কংগ্রেস, যারা মেনলি অল্টারনেটিভভাবে ক্ষমতায় আসে। এখন জাস্ট মনে করুন যে আমাদের আর্মি চিফ থেকে শুরু করে প্রত্যেক জেনারেল কমান্ডার এর অ্যাকচুয়ালি কোনো সৈনিক নয়, বরং যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে তার কোনো ক্যাডার এই পুরো আর্মিকে অপারেট করবে। আপনাদের মনে হয় যে এমনটা হলে আমাদের সেনা চীন পাকিস্তান তো ছেড়েই দিই, কাশ্মীরে আতঙ্কবাদের বিরুদ্ধেও লড়তে পারত? এই সেম অবস্থা চীনের। চাইনিজ আর্মির যে মেন ট্রেনিং, এর পারপাসই হলো কমিউনিস্ট আইডিওলজিকে শেখানো এবং পার্টির প্রতি কীভাবে লয়াল থাকা যায় তার ট্রেনিং দেওয়া। আর বন্ধুরা, এই কারণেই কিন্তু চীনের আর্মি 3টে বড় সমস্যাকে ফেস করছে। 1, দুর্নীতি; 2, আনপ্রফেশনাল লিডারশিপ; এবং 3, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লড়াইয়ে কোনো রকম অনুভব না থাকে। প্রথমে আসে এই দুর্নীতিতে। যেহেতু চীনের সমস্ত আর্মি জেনারেল কেবলমাত্র একটা কমিউনিস্ট পার্টির পলিটিশিয়ান ছাড়া কিছুই নয়, তাই চাইনিজ আর্মি সম্পূর্ণ দুর্নীতিতে জর্জরিত। প্রমোশন নেওয়া থেকে শুরু করে আর্মির কোনো বড় পদ পাওয়া হোক, এই সমস্তটাই চলে কেবলমাত্র ঘুষ দিয়ে। আর এই দুর্নীতি চীনের আর্মিকে কতটা মারাত্মকভাবে বিপাকে ফেলেছে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন। যে চাইনিজ রকেট ফোর্সের যে জেনারেল, তারা তাদের মিসাইলে ফিউল আর ওয়ারহেডের বদলে জল ভরে রেখেছিল, এবং এরপর সেই মিসাইলের টাকা চাইনিজ আর্মির যে জেনারেল তারা নিজেদের পকেটে ভরেছে। And this includes missiles being filled with water instead of fuel, and missile also found with defunct lids in western China. Instead of rocket fuel, they're filled with water. ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে খোলাসা করা হয়েছে যে চাইনিজ রকেট ফোর্সের জেনারেল, যারা গোটা চীনের সমস্ত মিসাইল হামলার দায়িত্বে রয়েছে, তার একটা বিরাট বড় স্ক্যান্ডেল করে। যেখানে আমেরিকার রিপোর্ট অনুযায়ী চীনের যে পশ্চিম অংশ, সেখানে যে সমস্ত মিসাইল সিলো রয়েছে, মানে আন্ডারগ্রাউন্ড মিসাইল লঞ্চার, তা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিসাইলই নয়, বরং ফেক একটা ডামি মিসাইল। এছাড়াও চাইনিজ টপ লিডারশিপ যখন এই মিসাইলের টেস্টের জন্য মিসাইল লঞ্চের অর্ডার দেয়, সেখানেও নাকি একাধিক মিসাইল ফায়ারই হয়নি। পরবর্তীতে এর ওপর ইনভেস্টিগেট করে জানা যায় যে এই মিসাইলের ভেতর না কোনো ফিউল রয়েছে আর না কোনো ওয়ারহেড।
বরং তার জায়গায় চীনের এই কমিউনিস্ট পার্টির ক্যাডাররা কী করেছে, এর ভেতর জল ভরে দিয়েছে। অন্যদিকে এই সমস্ত ডিফেন্স বাজেট যা এই মিসাইলের মডার্নাইজেশনের জন্য অ্যালোকেট হয়েছিল, সেটাই সমস্ত চাইনিজ কমিউনিস্ট পার্টির যে জেনারেল তারা নিজেদের পকেটে ভরে নেয়। আর বন্ধুরা, চীনেরই মিডিয়া সাউথ চাইনা মর্নিং পোস্টের রিপোর্ট দেখুন, যেখানে ওরাই দাবি করছে যে এরপর একটা স্পেশাল অ্যান্টি কারাপশন ইনভেস্টিগেশন চালিয়ে এই সমস্ত টপ রকেট ফোর্সের যে জেনারেল তাদেরকে গায়েব করে দেওয়া হয়। এবং এখনও পর্যন্ত কিন্তু চাইনিজ মিলিটারির 160টার বেশি যে টপ জেনারেল তাদের ওপর ইনভেস্টিগেশন চলছে এই ধরনের কারাপশনের কারণে। ফলে আশা করি বুঝতেই পারছেন যে চীনের গোটা আর্মির প্রত্যেক স্তরে এখন কারাপশন কিন্তু ক্যান্সারের মতন ছড়িয়ে পড়েছে। আর ইন্টারেস্টিংলি এই কারাপশন এখানেই থেমে থাকেনি। চাইনিজ সরকারের তরফ থেকে আমেরিকার পর বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স বাজেট দিয়েছে নিজেদের মিলিটারি মডার্নাইজেশনের আন্ডারে, যার উদ্দেশ্যই ছিল আরও বেশি আধুনিক হাতিয়ার দ্বারা চাইনিজ সেনাকে শক্তিশালী করা। মজার ব্যাপার হলো চাইনিজ মেজরিটি হাতিয়ার এই কারাপশনের কারণেই লো কোয়ালিটির তৈরি করা হয়েছে, যার ফল না কেবল চীন বরং বিশ্বের বাকি দেশও ফেস করছে যারা চীনের হাতিয়ার কিনেছে। উদাহরণ হিসেবে 2022 সালে পাকিস্তানের তরফ থেকে চাইনিজ ট্যাঙ্ক এবং আর্টিলারি গান সিস্টেম কেনার পর সেটাও ফল্টি পাওয়া যায় এবং প্রপারলি কোনো পাকিস্তানের ট্যাঙ্ক কাজই করছিল না। ওই বছরেই পাকিস্তানের নৌবাহিনীকে ডেলিভারি দেওয়া নতুন চাইনিজ যুদ্ধজাহাজ টেস্টের দরুন না এর রাডার ঠিক মতন কাজ করছিল, আর না এই যুদ্ধজাহাজ থেকে মিসাইলকে ফায়ার করা যাচ্ছিল। আর এখানেই শেষ নয়, পাকিস্তানের মেজরিটি এয়ার ডিফেন্স সিস্টেমও চায়না থেকে কেনা, যার একটাও কিন্তু পাকিস্তানকে অন্য দেশের হামলা থেকে সুরক্ষা দিতে পারেনি। তা সে 2019-এ ভারতের বালাকোটের এয়ার স্ট্রাইক হোক, 2022-এ ভারতের ব্রহ্মোস মিসাইলের অ্যাটাক, বা গত বছরে ইরানের ব্যালিস্টিক মিসাইলের অ্যাটাক হোক, কোনোভাবেই কিন্তু চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম সুরক্ষা দেওয়া তো ভুলেই যান। এই এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর মিসাইলকে ডিটেক্ট পর্যন্ত করতে পারেন। আর এই সেম অবস্থা ওদের ড্রোনের ক্ষেত্রে। আর একা পাকিস্তান নয়, ওদিকে মিয়ানমারেও সেম অবস্থা। ওদের তরফ থেকেও JF-17 কেনার পর দেশে গৃহযুদ্ধ চলাকালীন যখন মিয়ানমারের আর্মি এয়ার স্ট্রাইক করার চেষ্টা করে, তখন জানা যায় যে ওদের বিমান মিসাইল লঞ্চ তো ভুলেই যান, টেক অফই হচ্ছিল না। আর এই রকম আরও কয়েকশো উদাহরণ রয়েছে যা চাইনিজ হাতিয়ারের কোয়ালিটিকে এক্সপোজ করে দিয়েছে। ফলে এখান থেকেই শুরু হয় চীনের মিলিটারির দ্বিতীয় সবচেয়ে বড় দুর্বলতা, আর তা হলো আনপ্রফেশনালিজম। যেহেতু চাইনিজ আর্মি কেবলমাত্র একটা পলিটিক্যাল আইডিওলজি আর ক্যাডার দ্বারাই তৈরি, ওখানে কিন্তু আপনি প্রফেশনালিজমকে এক্সপেক্ট করতে পারবেন না। চীনের সেনাবাহিনী তাদের সৈনিকদের লড়াইয়ে শহীদ হলে তাকে রিকগনাইজ পর্যন্ত করে না, সম্মান দেওয়া তো ভুলেই যান। 2021-এর রিপোর্ট অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টির তরফ থেকে প্রপার রেগুলেশন রয়েছে। যদি কেউ লড়াইয়ে সেনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্নও করে, সেটাও কিন্তু ক্রাইম হিসেবে কনসিডার করা হবে। যার সবচেয়ে বড় উদাহরণ ছিল গালওয়ান। প্রথমে চীন কি বলে যে ওদের কোনো সেনা মারাই যায়নি, কিন্তু এর ঠিক 8 মাস পর ওরা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ওদেরও ক্যাজুয়ালিটি হয়েছে, এবং তাও ওখানে কতজন মরেছে সেটাকেও অ্যাকসেপ্ট করা হয়নি, এবং গোপনেই এই সমস্ত মৃত সৈনিককে বিনা কোনো সম্মান দিয়েই ওদের বডিকে গায়েব করে দেওয়া হয়। আর শুধু তাই নয়, যেহেতু চীনে গত বহু বছর ধরেই ওয়ান চাইল্ড পলিসি রয়েছে, তাই প্রতি ফ্যামিলিতে একজন বাচ্চা থাকায় কেউ কিন্তু সেনাতে যেতে রাজি হয় না। তাই জোর করে সমস্ত চাইনিজদের আর্মির ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে। আর এই আর্মির ট্রেনিংয়ে যারা যেতে চাইবে না তাদের হিউমিলিয়েট করা হবে, কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না, এমনকি তাদের ওপর কঠোর থেকে কঠোরতম অ্যাকশন নেওয়া হবে। ফলে এমন অবস্থায় চাইনিজ মেজরিটি সৈনিক নিজের দেশভক্তি বা দেশকে সার্ভ করার জন্য আর্মিতে যায়নি, বরং বলতে পারেন যে ওখানে জোর করে কৃতদাসের মতন রাখা হয়েছে এবং বাধ্য করা হয় লড়াইয়ের জন্য। আর ঠিক এই কারণেই মেন্টালি প্রত্যেক চাইনিজ সৈনিকরা মারাত্মকভাবে ডিপ্রেস, যার ফলস্বরূপ এখান থেকেই কিন্তু শুরু হয় চীনের মিলিটারির মেন সবচেয়ে বড় দুর্বলতা, আর তা হলো প্রপার কমব্যাট বা যুদ্ধ লড়ার কোনো এক্সপিরিয়েন্স না থাকে। উদাহরণ হিসেবে চাইনিজ মিডিয়া সাউথ চাইনা মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী চীনের মিলিটারি এই মুহূর্তে মারাত্মকভাবে ক্রাইসিস ফেস করছে, যেখানে ওদের সৈনিকরা আধুনিক হাতিয়ার অপারেট করার জন্য ক্যাপাবলই নয়, এবং খুবই অল্প মাত্রায় চাইনিজ সৈনিকরাই এই ধরনের হাইটেক হাতিয়ারকে অপারেট করতে পারবে, তা সে ফাইটার জেট থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার হোক বা মিসাইল। আর শুধু তাই নয়, 2019-এ চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং নিজে তার একটা ভাষণে খোলাসা করে যে এই মুহূর্তে গোটা চাইনিজ মিলিটারি পিস ডিজিজে ভুগছে, যার ফলস্বরূপ যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলেই ওদের সৈনিকদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যায়। এবং এই কারণেই একাধিক ঘটনা ঘটেছে যেখানে লড়াইয়ের আগেই ভয়ে চীনের সেনা পালানোর চেষ্টা করেছে,
যার সবচেয়ে বড় উদাহরণ হলো 2016 সালের এই সাউথ সুদানের ঘটনা। আর বন্ধুরা, এই সমস্ত কিছুর পেছনের যে মেন কারণ সেটা হলো শেষবারের মতন যখন চীনের সেনা কোনো যুদ্ধ লড়েছিল, সেটা কিন্তু প্রায় আজ থেকে 45 বছর আগে ভিয়েতনামের সাথে। ফলে চাইনিজ সেনাতে আজকের দিনে এমন কোনো সৈনিক নেই যার কাছে যুদ্ধ লড়ার কোনো এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও 1979 সালে ভিয়েতনামে এতটা মারাত্মকভাবে এই চাইনিজ সেনা হেরে গিয়েছিল যে তারপর থেকেই চীনের ফোর্সে তার একটা ছাপ রয়ে গেছে, যার ফলস্বরূপ চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট দেখুন, চীনের যে মেজরিটি সৈনিক তারা এতটা মারাত্মক মানসিক রোগে ভুগছে যে চীনের মডার্নাইজেশন প্ল্যান আটকে গেছে। ভারতের সাথে কনফ্লিক্টের দরুন এই সমস্যা তো আরও বেশি বড় আকার নিয়েছে। স্পেশালি চাইনিজ সাবমেরিন অপারেশনে এর একটা বড় খারাপ প্রভাব পড়েছে। আর ঠিক এই কারণে চাইনিজ কমিউনিস্ট পার্টির প্ল্যান হলো সরাসরি যুদ্ধের জন্য না ওদের সৈনিক রেডি আছে, অতিরিক্ত দুর্নীতির ফলে ওদের টপ মিলিটারি লিডারশিপও নষ্ট হয়ে গেছে। উপরন্তু এত বিলিয়ন ডলার খরচ করে যে সমস্ত হাতিয়ার তৈরি করা হয়েছে তাতে পর্যন্ত কোয়ালিটি ইস্যু রয়েছে এবং মিসাইল লঞ্চের মতন অবস্থাতেও নেই। ফলে চীনের নতুন যুদ্ধ পদ্ধতি হলো কগনিটিভ ওয়ার, যেখানে বিনা যুদ্ধ লড়ে ওরা কিন্তু জিততে চাইছে, যার 2-3টে ধাপ। প্রথমত সাইকোলজিক্যাল ওয়ার, যেখানে চীনের মিলিটারি কোয়ালিটির বদলে কোয়ান্টিটির ওপর জোর দিচ্ছে। ফলে মনে করুন যে ওদের মিসাইল লঞ্চ হোক বা না হোক, ওদের ফাইটার জেট হামলা করতে পারুক আর না পারুক, কিন্তু যদি ওরা কনফ্লিক্টের আগে শত্রুর সেনার থেকে মোটামুটি 10 গুণ বেশি হাতিয়ার আর সৈনিককে তাদের সীমান্তে ডিপ্লয় করতে পারে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সামনের দেশ এত বড় সেনা দেখে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে এবং এভাবেই চীন একটা সাইকোলজিক্যাল গেম খেলবে। চীনের দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো যে আশেপাশের দেশে বিলিয়নস অফ ডলার খরচ করে ওদের মিডিয়া, ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির যে প্রফেসর তাদেরকে কিনে নিন এবং তাদের মাধ্যমেই গোটা দেশে প্রোপাগান্ডা শুরু করা হবে যে চীন কতটা শক্তিশালী, যার ফলস্বরূপ ওই দেশের জনগণ এটা মানতে বাধ্য হবে যে ওদের দেশ চীনের সামনে 2 মিনিটও টিকবে না। এতে গোটা দেশের যে মোরাল সেটা ডাউন হবে এবং ওদের যে টপ লিডারশিপ তারা চীনের সাথে সন্ধি করতে বাধ্য হবে। এছাড়াও ওই দেশের ভেতরেই চীন নিজেদের কমিউনিস্ট আইডিওলজিকে এতটা ডিপ পেনিট্রেট করাবে যাতে ওই দেশ ভেতর থেকে ডিস্টেবল হয়ে পড়ে। আর এই কারণেই 2017 ডোকলাম হোক বা 2020 গালওয়ান, প্রতিবার চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ওরা কিন্তু পালিয়েছে। কিন্তু অন্যদিকে গোটা দেশ জুড়ে মিডিয়া আর বিভিন্ন পলিটিক্যাল পার্টির মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে যে চীন তো জিতে গেছে আর ভারত হেরে গেছে। ফলে ওভারঅল চাইনিজ মিলিটারি হয়তো কোনো দিনই এতটা শক্তিশালী হতে পারবে না আগামী কয়েক দশকে, যেমনটা ওরা অ্যাকচুয়ালি শো করছে। কিন্তু চীনের কগনিটিভ ওয়ারের দিক থেকে ওরা চরম শক্তিশালী, যাকে টক্কর দেওয়া এতটাও সহজ হবে না। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।